হ্যাঁ, চলো আমরা শুরু করি। আজকে আমাদের পড়ার টপিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আজ এখন বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস, কারো কোনো কনফিউশন আছে? নো মিস। ঠিক আছে, দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারটা একটু বড়, আমরা হাফ হাফ করে শেষ করবো, ওকে? কিছু না বুঝলে, কেউ যদি কিছু না বুঝো, কোনো কনফিউশন থাকে, কোনো ঘটনার পটটা না বুঝো, পটভূমি না বুঝো, তাহলে হচ্ছে স্পিকার অন করে কথা বলবা। কারণ আমি যখন পড়াবো দেখা যাচ্ছে আমি তখন, তোমরা যখন হ্যান্ড রেজ করো আমি বুঝতে পারি না। যদি তোমরা কিছু না বুঝো তাহলে নিজেরা নিজেদের মাইক্রোফোন অন করে কথা বলতে পারবে। ওকে, আচ্ছা শুরু করি। 1947 সালে ব্রিটিশ শাসন শেষে ভারতীয় উপমহাদেশ ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব, ভাষা, সংস্কৃতি সহ সকল বিষয়ে অমিল থাকা সত্ত্বেও শুধু ধর্মের মিলের কারণে পূর্ব বাংলাকে পাকিস্তানের একটি প্রদেশ করা হয়। এই নতুন রাষ্ট্র পূর্ব বাংলার মানুষের জীবনে কোনো মুক্তি আনতে পারেনি। শাসকের হাত বদল হয় পূর্ব বাংলার জনগণ নতুন আরেকটি ভিনদেশী শাসক দ্বারা শাসিত হতে থাকে। পাকিস্তানের স্বাধীনতার কিছুদিনের মধ্যেই পাকিস্তানের নেতারা বাংলা ভাষা, সংস্কৃতি এবং সমাজের ওপর নানান নিপীড়নমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেয়। বাংলা বাদ দিয়ে শুধু উর্দুকে রাষ্ট্রভাষা করার বারংবার ঘোষণায় বাঙালির মন তীব্র প্রতিক্রিয়া হয়। মাতৃভাষা বাংলার, মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ে বাঙালি ভাষা আন্দোলন 6 এবং 11 দফার আন্দোলন করেছে, যা ধীরে ধীরে স্বাধীনতার লড়াইয়ে অনুপ্রাণিত করেছে বাঙালিদের। পরবর্তীকালে অনেক আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে 1971 সালে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। এখানে দেখো, 1947 সালে ব্রিটিশ শাসন শেষ হয়। আমরা সবাই জানি ইংরেজরা আমাদের উপর অনেকটা সময় ধরে শাসন করেছিল। এরপরে 1947 সালে এই ব্রিটিশ শাসনের অবসান হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটো আলাদা রাষ্ট্র হয়ে যায়, যেখানে ভারত আজকের ভারত আর পাকিস্তান আজকের বাংলাদেশ, পাকিস্তান মিলে পাকিস্তান। দেখো, হাজার দূরত্ব, আমাদের মধ্যে কোনো ভাষার কোনো মিল ছিল না, কারণ পাকিস্তানিরা উর্দুতে কথা বলে। পাকিস্তানিদের সংস্কৃতি আলাদা, পাকিস্তানিরা অন্য ধরনের জামা কাপড় পরে, অনেক কিছু, ওদের খাদ্যাভ্যাসে ভিন্নতা আছে। এত কিছুর পরেও আমরা শুধুমাত্র ধর্মের মিলের কারণে, ভারত হিন্দু অধ্যুষিত একটা দেশ আর পাকিস্তান মুসলমান অধ্যুষিত একটা দেশ, শুধুমাত্র ধর্মের মিল থাকার কারণে আমরা আজকের বাংলাদেশ পূর্ব বাংলা হিসেবে বা পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অংশ হয়ে যাই 1947 সালে। এটুকু আমরা বুঝতে পেরেছি। 1947 সালে আমরা হয়ে যাই পাকিস্তানের অংশ। এরপরে দেখো, 1947 থেকে 71 পর্যন্ত আমরা পাকিস্তানের ভেতরেই ছিলাম পূর্ব পাকিস্তান হিসেবে। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে ওদের সমস্ত দায়ভার আমাদের উপর চাপিয়ে দেয়। ওরা ওদের সংস্কৃতি আমাদেরকে পালন করতে বাধ্য করে, ওদের ভাষায় কথা বলতে বাধ্য করে। ওরা সমাজের সর্বোচ্চ স্তরে ওরা পশ্চিম পাকিস্তানিরা থাকতে পছন্দ করত, যেহেতু ক্ষমতা উচ্চ স্তরে পশ্চিম পাকিস্তানিরা ছিল। যারা বাংলা ভাষাভাষী ছিল তারা সবসময় নিচু স্তরে ছিল। আর পশ্চিম পাকিস্তানিদের একটা ইন্টেনশন ছিল যে ওরা আমাদেরকে দাবিয়ে রাখবে। কিন্তু যেহেতু আমরা একই দেশের মানুষ, আমাদের মধ্যে অবশ্যই আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে দেওয়ার একটা অধিকার দেওয়া জরুরি, কিন্তু তারা এটা দিবে না। বাংলা ভাষায় কথা বলতে দিবে না, তারা আমাদের উর্দুতে কথা বলতে বাধ্য করবে, তারা তাদের সংস্কৃতি পালনে বাধ্য করবে। বাংলার মানুষ অনেক বেশি নির্যাতিত হওয়ার পরে 1952-তে প্রথমে আমরা আন্দোলন শুরু করি আমাদের ভাষার জন্য। এরপরে আস্তে আস্তে শুরু হয় 1952 থেকে 66, 69, 70, 71, এভাবে করে আমাদের আন্দোলনটা চলে। চলো এবার শুরু করি আমাদের আন্দোলনের কথা। প্রথমে তো আমাদের 52-তে হয় আমাদের ভাষা আন্দোলন, এরপরে 66-তে 6 দফা, 69-এ হয় আমাদের গণ অভ্যুত্থান, এরপরে 70-এ একটা নির্বাচন হয়, যে নির্বাচনে বাংলাদেশিরা বিপুল ভোটে জয়ী হওয়ার পর, যেহেতু ক্ষমতা হস্তান্তরের কথা যখন আসে তখন পাকিস্তানিরা বাংলাদেশকে কোনো ক্ষমতা দিবে না, তারা ক্ষমতা দিতে নারাজ।
এই সময়ে ঠিক 1970-এর একটু পরে 1971-এ গিয়ে এই যে এই ক্ষমতা হস্তান্তর করতে দিচ্ছে না যখন, আমাদের উপর শোষণের মাত্রাটা সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়ার কারণে আমাদেরকে যুদ্ধ করতে, আমাদেরকে হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য করে এই পশ্চিম পাকিস্তানিরা। এই দেখো এখানে লেখা আছে সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি। এখানে আমরা দেখো সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি। 1970 সালে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন হয়, কিন্তু বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া খান ষড়যন্ত্র শুরু করে। 1970-এর নির্বাচনে জয়ী হয় পাকিস্তানি এই ক্ষমতা হস্তান্তর করবে না। ইয়াহিয়া খান তাদের একজন শাসক যিনি এই ক্ষমতা হস্তান্তর করবে না, উনি করবেই না ওনার ক্ষমতা হস্তান্তর। এরপরে জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত করে ঘোষণা করলে আওয়ামী লীগ 1971 সালের মার্চের প্রথম থেকে অসহযোগ আন্দোলন শুরু করে। আমরা আমাদের যখন কোনো ক্ষমতা হস্তান্তরের কথা আসে তখন হচ্ছে ইয়াহিয়া খান আর যিনি জিতে গেছেন, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ভোটে, তাদের সাথে একটা মিটিং করার কথা। এই মিটিংটাকে বারবার পিছাচ্ছিল ইয়াহিয়া খান, কারণ উনি জানে মিটিং করলেই হচ্ছে বাংলাদেশিকে বা যে দল জিতে গেছে তাকে অবশ্যই ক্ষমতা দিয়ে দিতে হবে। এজন্য বারবার করে পিছাচ্ছিল সেই মিটিংটা। এজন্য আওয়ামী লীগ 1971 সালের মার্চ মাসের শুরু থেকেই হচ্ছে আন্দোলন শুরু করে, ছোট্ট একটা পরিসরে আন্দোলন শুরু করে। ফলে বাঙালি স্বাধীনতার প্রস্তুতি শুরু হয়। একদিকে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয়, অন্যদিকে তৎকালীন পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো তা বানচালের জন্য ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র শুরু করে। সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত, পাকিস্তানকে লিড দিবে আওয়ামী লীগ, কারণ হচ্ছে ভোটে তারা জয়ী হয়েছে। কিন্তু পূর্ব পাকিস্তানি যারা ওই সময় তৎকালীন পাকিস্তানের ক্ষমতায় ছিল, সেই দলের নাম ছিল পাকিস্তান পিপলস পার্টি। এই পাকিস্তান পিপলস পার্টি ওই সময় ক্ষমতায় ছিল। এই ক্ষমতায় থাকার কারণে ওই ক্ষমতাধর দলের নেতা জুলফিকার আলী ভুট্টো কোনোভাবেই হচ্ছে ক্ষমতা দিবেই না, যার কারণে জুলফিকার আলী ভুট্টো আর ইয়াহিয়া খান দুইজনে মিলে হচ্ছে ষড়যন্ত্র শুরু করে যে কিভাবে দিব না, আমরা দিবই না, আমাদের দেশ, আমাদের বাংলাদেশিদের কোনো দেশই না, এটা আমাদেরই দেশ, এভাবে করে ওরা দিবে না। তিনি ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট তৈরি করে। উনি বললাম না, উনি কোনোভাবেই জাতীয় পরিষদের মিটিংটা করবে না করার কারণে আস্তে আস্তে করে যেহেতু বাংলাদেশিদেরকে উস্কাচ্ছে, এখন আমার দলের একটা মানুষ যখন জয়ী হলো, সেই জয়কে সেলিব্রেট করতে দিচ্ছে না বা আমাকে ক্ষমতা দিচ্ছে না, তখন অবশ্যই আমার মধ্যে আসবে যে হ্যাঁ, কেন আমাকে ক্ষমতা দিচ্ছ না, আমি এটা অবশ্যই প্রোটেস্ট করব। সেম ভাবে বাংলাদেশিদের মনে এটাই আসছিল, এত বছর ধরে আমাদের উপরে এত অত্যাচার নির্যাতন করলা, অবশ্যই এখন আমাকে এটা প্রোটেস্ট করতে হবে, কারণ এখন আমরা আমাদের দেশি মানুষ, আমাদের দল হচ্ছে ক্ষমতা অলরেডি ভোটে জয়ী হয়েছে, তোমরা স্বভাবতই আমাদের ক্ষমতা ছেড়ে আমাদের দিকে দিয়ে দিবা, কিন্তু ওরা দিবে না। পূর্ব পাকিস্তানের মধ্যে জনগণের মধ্যে প্রতিক্রিয়া তীব্র হয়, তাহলে পূর্ব পাকিস্তান মানে হচ্ছে আমরা বাংলাদেশিদের মধ্যে প্রতিক্রিয়া তীব্র হয়। ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ক্ষমতা হস্তান্তরের দাবিতে আস্তে আস্তে করে ছাত্র, শিক্ষক, পেশাজীবী, মহিলা সবাই হচ্ছে আমাদের বাংলাদেশিদের ক্ষমতার জন্য আওয়ামী লীগের সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতে শুরু করে। 71-এর মার্চের প্রথম থেকে প্রতিদিনের সকল সমাবেশে প্রচুর লোক সমাগম ঘটে। দেখো, প্রচুর লোক সমাগম, আস্তে আস্তে করে লোক সমাগম বাড়তে থাকে, মানে আমাদের আন্দোলন বড় হতে থাকে। ভুট্টোর সাথে ষড়যন্ত্রে যুক্ত হয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1 মার্চ পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। দেখো, ভুট্টো জুলফিকার আলী ভুট্টোর সাথে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1 মার্চ, এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, 1 মার্চ জাতীয় অধিবেশন, যে মিটিংটা হওয়ার কথা ছিল ক্ষমতা হস্তান্তরের জন্য, সেই ক্ষমতা হস্তান্তর স্থগিত করে দেয়, ক্যান্সেল করে দেয়। এরপরে যখন এটা ক্যান্সেল করে দেয় তখন আন্দোলন হচ্ছে আন্দোলন শুরু হয়ে যায় যে হ্যাঁ, কেন
এটা স্থগিত করলো, আমাদের কোনো ক্ষমতা দিতে যাচ্ছে না, আমরা আন্দোলন করবো বাংলাদেশিদের। ম্যাম আমরা এগুলোকে আন্ডারলাইন করে নিব? হ্যাঁ, যেটা যেটা আমি তোমাকে ইম্পর্টেন্ট বলছি ওটা ওটা আন্ডারলাইন করে নাও। আমি যেটা যেটা আন্ডারলাইন করে দিচ্ছি ওগুলো আন্ডারলাইন করে ফেলো। দেখো, শুরু হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের আরেক অধ্যায় অসহযোগ আন্দোলন। দেখো, এই যে এখান থেকে ৭১-এর মার্চ মাসের শুরু থেকে এতটুকু লাস্ট পর্যন্ত, এইটুকু পর্যন্ত তোমরা আন্ডারলাইন করে ফেলো। দেখো, এরপরে ১লা মার্চ যখন জাতীয় অধিবেশন স্থগিত করে তখন শুরু হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের আরেক অধ্যায় অসহযোগ আন্দোলন। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। দেখো, এরপরে হচ্ছে আওয়ামী লীগ ২রা মার্চ ১৯৭১ ঢাকা সহ ৩রা মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। আওয়ামী লীগ যখন ১লা মার্চ ইয়াহিয়া খান অধিবেশন স্থগিত করে তখন আওয়ামী লীগ 2nd মার্চ 1971 ২রা মার্চ ১৯৭১ সালে ঢাকা শহরে, দেখো এটা ইম্পর্টেন্ট, আওয়ামী লীগ ২রা মার্চ ১৯৭১ ঢাকা শহরে হরতাল ঘোষণা করে আর ৩রা মার্চ সারা দেশে হরতাল ঘোষণা করে। এটা দাগিয়ে নাও। আওয়ামী লীগ প্রথমে 2nd মার্চ 1971 ফার্স্টে ঢাকা শহরে হরতাল ঘোষণা করে, দেন 3rd মার্চ 1971 সারা দেশে হরতাল ঘোষণা করে। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এরপর দেখো ২রা মার্চ, এই দেখো ২রা মার্চ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ডাকসুর নেতা আসম আব্দুর রবের নেতৃত্বে দেশের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের পতাকা উন্মোচন করা হয়। দেখো, কোশ্চেন আসতে পারে স্বাধীন বাংলাদেশের পতাকা কত তারিখে উন্মোচন করা হয়। সেকেন্ড কোশ্চেন আসতে পারে কে কে বাংলাদেশের পতাকা উন্মোচন করেন। থার্ড কোশ্চেন আসতে পারে বাংলাদেশের পতাকায় স্বাধীন বাংলাদেশ মানে মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকাটা কি ধরনের ছিল, মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশ। এখানে 3টা কোশ্চেন, দেখো 3টা কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে কত তারিখে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন হয়, দ্বিতীয়ত কে পতাকা উত্তোলন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ডাকসুর নেতা আসম আব্দুর রবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলিত হয়। বুঝতে পেরেছো? এটিই ছিল সর্বসাধারণের আনুষ্ঠানিকভাবে ২রা মার্চ ছিল হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের দিন। বুঝতে পেরেছো? প্রথম পতাকা উত্তোলনের দিন ২রা মার্চ। ইনফরমেশন গুলো দাগিয়ে নাও। মুক্তিযুদ্ধের এই পতাকা ছিল আমাদের প্রেরণা। ৩রা মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, যা ২৫শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। ৩রা মার্চ থেকে শুরু হয় আন্দোলন, যেদিন হচ্ছে সারা দেশে হরতাল হয়, যা ২৫শে মার্চ পর্যন্ত সারা দেশে চলতে থাকে। দেখো, ৩রা মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। ৩রা মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। এদিন পল্টন ময়দানের সমাবেশে ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? ছাত্রনেতা শাহজাহান সিরাজ। ছাত্রনেতা শাহজাহান সিরাজ পল্টন ময়দানে। ইশতেহার মানে হচ্ছে আমাদের স্বাধীনতায় কি কি থাকবে, মানে আমরা স্বাধীনতা কেন চাচ্ছি এটার একটা ঘোষণাপত্র। বুঝতে পারছো? দেখো, পল্টন ময়দান, এখানে এখন আমাদের অনেক রাজনৈতিক দল আমাদের দেশেরই কিছু রাজনৈতিক দলের মেইন যে অফিস দেখা যায় যে ওটা পল্টনে আছে। পল্টন আমাদের হচ্ছে সবসময় দেখা যায় আমাদের দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ, সবসময় আন্দোলন সংগ্রাম যাই বলো পল্টনে গিয়েই। দেখো, এখন পল্টন ময়দানের সমাবেশে ছাত্র নেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। আচ্ছা, কোন ময়দান এটা মনে রাখবে, কে ছাত্র নেতার নাম মনে রাখবে, কি পাঠ ইশতেহার পাঠ করেন এটা তো মানে দেওয়াই থাকবে। এটা আন্দোলন আরো বেগবান হয়। দেখো, এরপর এই পরিস্থিতিতে ভীত হয়ে ইয়াহিয়া খান ৬ মার্চ এক বেতার ভাষণে ২৫শে মার্চ ঢাকায় পুনরায় অধিবেশনের আহ্বান করেন। ইয়াহিয়া খান প্রথমে হচ্ছে ১লা মার্চ ক্যান্সেল করে দিল অধিবেশন, কিন্তু যখন দেখতেছে যে বাংলাদেশিদেরকে আটকায় রাখা যাচ্ছে না, বাংলাদেশিরা ডিটারমাইন্ড যে ওরা ওদের ক্ষমতা নিয়ে ছাড়বে, তখন উনি ভয় পেয়ে যায়
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভীত হয়ে 6 মার্চ এক বেতার ভাষণে 25 মার্চ পুনরায় ঢাকায় জাতীয় অধিবেশনের আহ্বান করেন। দেখো 6 তারিখ এক বেতার ভাষণে 25 মার্চ ঢাকায় অধিবেশন আরেকবার বলে আরবার আসো, এবার 25 মার্চ আমরা মিটিং করবো, আসো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি। এ পরিস্থিতিতে 7 মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য একটি জনসভা আয়োজন করা হয়। 7 মার্চ আমরা সবাই জানি, 7 মার্চের কথা। রেসকোর্স ময়দানে একটা ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন? না ম্যাম। তাহলে দেখো আমরা এবার 7 মার্চের ভাষণ আর স্বাধীনতার প্রস্তুতি। এবার আমরা 7 মার্চের ভাষণের মাধ্যমেই হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের কিভাবে আমাদের আন্দোলন বলো বা আমাদের যুদ্ধটা বলো শুরু হয়। বঙ্গবন্ধু তার 7 মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। ওনাকে যেহেতু দিচ্ছে না, ক্ষমতাটা দিচ্ছে না, তখন উনি ওনার ভাষণেই হচ্ছে দেশ পরিচালনার ঘোষণা দিয়ে দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাচারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আমরা জানি এটি সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্স বা খাজনায়। আমরা জানি একটি সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের খাজনা বা ট্যাক্স দিয়ে। অসহযোগ আন্দোলন মানে আমরা সবাই জুলাইয়ের আন্দোলন খুব কাছ থেকে দেখেছি, তাই না? আমরা জুলাইয়ের আন্দোলন খুব কাছ থেকে দেখেছি। তখন দেখবা একটা টাইমে আমাদের স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ করে দেওয়া হয়। এর কারণ হচ্ছে যখন কোনো একটা আন্দোলনকে আমাদেরকে সিরিয়াস পর্যায়ে নিয়ে যাইতে হয় যে আমরা আমাদের দেশ চালানোটা বন্ধ করে দিতে হবে, তখন আমরা দেখা যায় আমাদের অফিস, আদালত সবার দিকে একটা ঘোষণা দিয়ে দিয়ে যে এখন তোমরা গভর্নমেন্টকে সাহায্য করবা না, যে তোমরা সবকিছু বন্ধ রাখো। এজন্য সবাই আমরা এটাই করছিলাম যে আমরা গভর্নমেন্টকে সাহায্য না করার জন্য আমরা স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ করে দিই। এই জিনিসটাই 1971 সালে জনগণের একটা বিজয়ী দল হিসেবে বঙ্গবন্ধু তার 7 মার্চের ভাষণে ঘোষণা করেন যে কোর্ট কাচারি, অফিস, আদালত সব জায়গায় সবকিছু বন্ধ করে দাও, কারণ আমাদের ম্যাক্সিমাম মানুষ 56% মানুষ পাকিস্তানের বাংলাদেশি। এজন্য যখন দেখা যায় যে সিংহভাগ মানুষ অফিস আদালতে যাওয়া বন্ধ করে দেয় বা কাজকর্ম বন্ধ করে দেয়, তখন দেখা যায় যে একটা দেশের অর্থনীতির উপর অনেক বেশি একটা বড় একটা প্রেসার এসে পড়ে। তখন দেখো এখানে এই জন্যই লিখছে যে একটি সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্স বা খাজনায়। তিনি তার ভাষণে আরো বলেন, যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা বা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো। মানে হচ্ছে আমরা পূর্ব পাকিস্তানিরা সংখ্যায় বেশি মানে আমরা ট্যাক্সও বেশি দিচ্ছি। এজন্য এখন বিজয়ী দল আমরা পূর্ব পাকিস্তানিরা বিজয়ী দল, আমাদের হাতে স্বভাবত একটা ক্ষমতা আসবে, কিন্তু যারা পাকিস্তানিরা আমাদেরকে ক্ষমতা দিচ্ছেন না। তা এই জন্য বঙ্গবন্ধু বলেছিলেন যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমার দেশের মানুষের উপর শোষণ, নিপীড়ন, অত্যাচার বন্ধ না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশিরা কোনো ধরনের ট্যাক্স, কোনো ধরনের খাজনা দিব না। অফিস, আদালত সব বন্ধ, কাজকর্ম হচ্ছে না, দেশের অর্থনীতি এমনিই ডাউন হয়ে যাচ্ছে। এই জিনিসটাই বঙ্গবন্ধু তার 7 মার্চের ভাষণে বলার চেষ্টা করেছিলেন। এখন দেখো এরপরে বঙ্গবন্ধু 1971 সালের 1 মার্চ থেকে ইয়াহিয়া খান এবং তার সহযোগী জুলফিকার আলী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এটা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবেন না। দেখো বঙ্গবন্ধু বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বঙ্গবন্ধু, কিন্তু 1971 সালে যখন হচ্ছে 1 মার্চ যখন জুলফিকার আলী ভুট্টোর অ্যাডভাইসে ইয়াহিয়া খান যখন বললো যে আমরা মিটিং করব না, আমরা ক্ষমতা দিব না, তখন শেখ মুজিব বুঝে গেছেন যে এই পাকিস্তানিরা আমাকে সোজাসুজি ক্ষমতা দিবে না, আমার দেশের মানুষকে রাস্তায় নামতে হবে। তখন দেখো তাই তিনি বলেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এখন দেখো উনি যখন বুঝতে পারে যে আমার
ক্ষমতা হস্তান্তর করবে না পাকিস্তানি আমাদেরকে পাকিস্তানিরা শোষণ করবে, তখন শেখ মুজিব তার ভাষণে 7ই মার্চের ভাষণে বলে যে তোমরা যা যা কিছু আছে সবকিছু নিয়ে প্রস্তুত থাকো, যেন আমাদের দেশের মানুষ আমরা যেন ক্ষমতাটা পাই, আমরা আমাদের অধিকার বুঝে পাই। বক্তৃতায় তিনি এক জায়গায় বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর এই ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করা। আমরা যখন জুলাইতে যখন আমরা একটা আন্দোলন করি আমাদের দেশে, তখন কিন্তু আমাদের কারো কাছে কিচ্ছু ছিল না, আমরা নিরস্ত্রভাবেই রাস্তায় নেমে যাই সবাই। কারণ হচ্ছে আমাদের দেশের অন্য মানুষদের উপর গুলি করছে, অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই জন্য আমরা আমাদের কোনো অস্ত্র ছাড়াই হচ্ছে আমরা রাস্তায় নেমে যাই, যে হ্যাঁ আমরা অনেক সংখ্যায় বেশি, যার কারণে আমরা রাস্তায় নামি। এজন্য দেখো এই সেম জিনিসটা আমাদের সাথে 1971 সালেও হয়েছিল, যেখানে আমাদেরকে পাকিস্তানিরা শোষণ করছিল, আমাদের অত্যাচার নির্যাতন করছিল, আমরা ক্ষমতা পাওয়া সত্ত্বেও আমাদেরকে ক্ষমতা দিচ্ছিল না। এজন্য শেখ মুজিব বলে যে যা যা কিছু আছে প্রস্তুত থাকো, আমরা যেন শত্রুর মোকাবেলা করতে পারি। শত্রুর মোকাবেলা করার জন্য আমাদেরকে কোনো অস্ত্র না, জাস্ট আমরা আমাদের মনের জোর দিয়েই আমরা এই শত্রুর মোকাবেলা করতে পারবো। বক্তৃতায় শেষ অংশে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। 8 মিনিটের ভাষণের শেষে বলে যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। মানে হচ্ছে এটা এমন একটা সংগ্রাম যে আমরা এবার ডিটারমাইন্ড, আমরা আমাদের দেশকে আলাদা করেই ফেলবো, আমাদের দেশ আলাদা হয়ে যাবে, আমরা আমাদের আলাদা রাষ্ট্র, আলাদা কারেন্সি, আর কারেন্সি বলতে আলাদা টাকা, আমাদের সেনাবাহিনী আলাদা, আমাদের গভর্নমেন্ট আলাদা, প্রত্যেকটা কিছু আলাদা। বক্তৃতায় বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করে ইয়াহিয়া ঘোষিত 25শে মার্চ জাতীয় অধিবেশনে যোগদানের জন্য 4টি পূর্ব শর্ত দেয়। দেখো, ইয়াহিয়া খান 1 মার্চ অধিবেশন স্থগিত করার পরে উনি কিন্তু আবার 25শে মার্চ একটা সেই সেম অধিবেশনটাই হচ্ছে ডাক দেয় 25শে মার্চ। কিন্তু 25শে মার্চ আমাদের দেশের যারা বিজয়ী দল, সেই বিজয়ী দল 25শে মার্চের অধিবেশনে যোগদানের জন্য আগে 4টা শর্ত দিয়ে দেয়, যে এই 4টা শর্ত তুমি ফুলফিল করো তাহলে আমরা তোমার সাথে মিটিং এ বসবো। সেই 4টা শর্ত কি দেখো, সামরিক আইন প্রত্যাহার, নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত, সৈন্যদের ব্যারাকে। দেখো, সামরিক আইন প্রত্যাহার মানে হচ্ছে তখন পাকিস্তানে সামরিক আইন দিয়ে দিচ্ছে যে বাংলা মানে কোন একটা কিছু হইলেই শুট করবে। এজন্য শেখ মুজিবের শর্তের প্রথম শর্ত ছিল সামরিক আইন প্রত্যাহার। তুমি সামরিক আইন প্রত্যাহার করবা তাহলেই আমি তোমার সাথে মিটিং করবো। সেকেন্ড শর্ত ছিল আমি আমার দল বা বাংলাদেশিরা বিজয়ী, আমাদেরকে পাকিস্তানের ক্ষমতা আমাদের হাতে হস্তান্তর করো, কারণ আমরা ভোটে জয়ী হয়েছি। আমাদেরকে কেউ এমনি এমনি বলে যে আসো পাকিস্তানের ক্ষমতা নাও, আমরা ভোটে জয়ী হওয়ার কারণে আমাদেরকে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করো, কোনো প্রকার ঝামেলা ছাড়া। এর জন্য এটা হচ্ছে তার সেকেন্ড শর্ত, যে নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। থার্ডলি, সেনাবাহিনী গণহত্যার তদন্ত। দেখো, আমাদের সেনাবাহিনীদেরকে পাকিস্তান সেনাবাহিনীরা আমাদের সেনাবাহিনীর উপর অত্যাচার নির্যাতন করে এবং গণহত্যা চালায় সেনাবাহিনীর উপর। সেই সেনাবাহিনীর গণহত্যার তদন্ত করতে বললো। আর যে সেনাবাহিনী বা যে সৈন্য, যে বাংলাদেশি সৈন্যদেরকে আটকে রাখা হয়েছিল পাকিস্তানে, সেই সৈন্যদের ব্যারাকে বা সৈন্যদের ব্যারাক যেখানে সৈন্যরা বসে কাজ করে, ওখানে ফেরত পাঠিয়ে দিতে বলল। এই 4টা শর্ত যদি পাকিস্তান বা প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট যদি মেনে নিতে পারে, তাহলেই বঙ্গবন্ধু বলেছিলেন যে তিনি 25শে মার্চের অধিবেশনে অ্যাটেন্ড করবেন। দেখো, এই দাবিগুলো ইম্পর্টেন্ট। এরপর দেখো এই দাবিগুলো মেনে নেওয়া পর্যন্ত তিনি অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন। এরপরে এই দাবিগুলো হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এগুলো পূরণ করবে ততক্ষণ হচ্ছে এই আন্দোলন চলবে। ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তান সামরিক শাসকরা এই গণতান্ত্রিক দাবিগুলো কখনোই মেনে নেয় না, জীবনেও মানবে না, কারণ এগুলো মানেই হচ্ছে বাংলাদেশিদের কাছে দেশটা দিয়ে দেওয়া। এজন্য ইয়াহিয়া খান
মানে নাই। ফলে বাংলাদেশিদের আন্দোলন, বাঙালির আন্দোলন, বাংলাদেশিরা আরো আন্দোলন করে যে কেন দিবা না তুমি আমাদের জায়গা, তুমি আমাকে দিবা না কেন। এজন্য হচ্ছে এবার আন্দোলন শুরু হয়। সংকট উপলব্ধি করে ইয়াহিয়া খান 15ই মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 15 তারিখ যখন ইয়াহিয়া খান যখন এই শর্তগুলো মানতে চাচ্ছে না, তখন দেখো, যখন বাংলাদেশ মানবে না, প্রথমত সে মানবে না, কিন্তু না মানার কারণে বাংলাদেশিরা বা বাঙালিরা হচ্ছে আন্দোলন আরো বেশি জোরদার করে ফেলে যে কেন মানবা না তুমি, হয় আমাদেরকে আমাদের দেশ দাও, নইলে আন্দোলনকে কিভাবে দমাবা তুমি জানো, আমাদের আন্দোলন তুমি দমাতে পারবা না। এই জন্য যখন ইয়াহিয়া খান প্রেসিডেন্ট বুঝতে পারে যে বাংলাদেশিদেরকে দমানো সম্ভব না, এজন্য সে 15 তারিখ ঢাকা সফরে আসে আর বঙ্গবন্ধুর সাথে আলোচনা করতে চায়। দেখো, 16ই মার্চ থেকে আলোচনা শুরু হয়। 15ই মার্চ ইয়াহিয়া খান ঢাকা আসে, আর 16ই মার্চ হচ্ছে আলোচনা শুরু হয়। 22 মার্চ জুলফিকার আলী ভুট্টো 22 মার্চ অংশ নেয়। 15 তারিখ ইয়াহিয়া খান ঢাকা আসে, 16 তারিখ থেকে আলোচনা শুরু হয়। 22 তারিখ জুলফিকার আলী ভুট্টো আলোচনায় অংশ নেয়। এই তিনটা জিনিস, প্রথমে 4টা পূর্ব শর্ত, দেন এই তিনটা, যেখানে আমি যে লাইনগুলো হাইলাইট করছি এই লাইনগুলো, এই 3টা লাইন দাগাও। আলোচনা ব্যর্থ হলে বাঙালি নিধনের নির্দেশনা দিয়ে 25 মার্চ রাতে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করে। এখন দেখো, ঢাকা যখন দেখতেছে যে কিছুই সম্ভব না, যখন বাংলাদেশিদেরকে দমানো পসিবল হচ্ছে না, তখন ইয়াহিয়া খান বলে এবার বাংলাদেশিদেরকে দমানোর জন্য একমাত্র উপায় হচ্ছে রাতের অন্ধকারে তাদের উপর গুলি ছুটতে হবে, গণহত্যা চালাতে হবে। এই জন্য 25 মার্চ এই নির্দেশনা দিয়ে ইয়াহিয়া খান 25 মার্চ ঢাকা ত্যাগ। ওই দিনই মধ্যরাতে তারা বাঙালির উপর চরম আঘাত করে। এই কাল রাতে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করে। আমরা সবাই জানি 25 মার্চকে কালো রাত্রি বলা হয়। এই যে এখানে দেখো, আমরা এই পার্টি এটা পড়বো, 25 মার্চের নারকীয় হত্যাকাণ্ড। এতক্ষণ যা পড়িয়েছে সবকিছু ক্লিয়ার আছো সবাই ক্লাসে? জি ম্যাম, ক্লিয়ার। দেখো, এবার 25 মার্চের নারকীয় হত্যাযজ্ঞ। পাকিস্তানি সেনারা 1971 সালের 25 মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তান যে গণহত্যার অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। এটা মনে রাখবে, অপারেশন সার্চলাইট 25 মার্চের গণহত্যা। অপারেশন সার্চলাইট পুরা লাইনটা জানার দরকার নাই। অপারেশন সার্চলাইট হচ্ছে 25 মার্চের গণহত্যা। 25 মার্চ মধ্যরাতে এই অপারেশন সংগঠিত হলেও মূলত এর প্রস্তুতি চলছিল মার্চের প্রথম থেকে হচ্ছে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ওরা এটাকে বাস্তবায়ন করে 25 মার্চ। 3রা মার্চ পশ্চিম পাকিস্তান থেকে আগত 3রা মার্চ কিন্তু অস্ত্র চলে আসে। 3রা মার্চ থেকে আগত অস্ত্র এবং রসদ বোঝাই এমভি সোয়াত নামে জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। তখন বাংলাদেশের একটাই বন্দর ছিল, পাকিস্তানের একটাই বন্দর ছিল, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর। সেই চট্টগ্রাম বন্দর 3রা মার্চ 1 মার্চ ইয়াহিয়া খান যখন অধিবেশন ক্যান্সেল করে দেয়, তখন থেকে তার মাথায় ছিল যে সে বাংলাদেশিদের উপর হত্যাযজ্ঞ চালাবে। এই জন্য 3রা মার্চ অস্ত্র এবং রসদ বোঝাই করে এমভি সোয়াত, জাহাজের নাম এমভি সোয়াতে করে অস্ত্র আসে চট্টগ্রাম বন্দরে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 15 মার্চ থেকে 24 মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর সাথে শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনার ভান করে আসলে অভিযানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং অপারেশন সার্চলাইট চূড়ান্ত করেন। তার 25 মার্চ শেখ মুজিবের সাথে আলোচনা করাটা ছিল এক প্রকার পরিকল্পনা, এক প্রকার নাটক, যার মাধ্যমে সে 25 মার্চ হত্যাযজ্ঞ বাস্তবায়ন করতে পারে। অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব পালন করেন পাকিস্তানি বাহিনীর মেজর জেনারেল রাও ফরমান আলী। গণহত্যার মূল দায়িত্ব পালন করে রাও ফরমান আলী মেজর। এটা ইম্পর্টেন্ট। মেজর জেনারেল রাও ফরমান আলী পরিকল্পনা অনুযায়ী প্রথমেই ঢাকা শহরের পিলখানায় ইপিআর হেডকোয়ার্টার্স এবং রাজারবাগ পুলিশ লাইন্সে ভার পাকিস্তান সেনাবাহিনীর গ্রহণ করার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আক্রমণ, বঙ্গবন্ধুকে গ্রেফতার, টেলিফোন এক্সচেঞ্জ এবং রেডিওতে টেলিভিশন নিয়ন্ত্রণ, স্টেট ব্যাংক নিয়ন্ত্রণ, আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার, ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থা সহ সমস্ত শহরের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানি সেনাদের প্রাথমিক দায়িত্ব। পাকিস্তানি সেনাদের প্রাথমিক দায়িত্ব ছিল পুরা দেশের হেড জায়গাগুলোর কন্ট্রোল নিয়ে ফেলা। সমস্ত রকম আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 1971-এর আন্দোলনও
এর ব্যতিক্রম না। 1952-এর আন্দোলন এর থেকে ব্যতিক্রম না। 1969-এর আন্দোলনও সেম, 2024-এর আন্দোলনও সেম। আমাদের প্রত্যেকটা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, এরপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সফর্ম হয়ে এটা বুয়েটে যায়, এরপরে আস্তে আস্তে পুরা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এই জন্য পাকিস্তানি হানাদার জানতো যে কোন জায়গা থেকে কাদেরকে প্রথমে ধরলেই হচ্ছে বাংলাদেশ প্রথমেই দুর্বল হয়ে যাবে। এই জন্য প্রথমেই তারা অ্যাটাক করে বা নিয়ন্ত্রণ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরপরে যায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বা বুয়েটে, যার এইসব কিছুর নিয়ন্ত্রণ প্রথমে নেয়, এরপরে এদের উপর আক্রমণ করে, এরপর আক্রমণ করার পরে যারা সংখ্যাগরিষ্ঠতায় জিতেছিল ওদেরকে গ্রেফতার করে, টেলিফোন, টেলিভিশন, স্টেট ব্যাংক, যে যা যা কিছু আছে সবকিছু কন্ট্রোল নিয়ে নেয় পাকিস্তানি সৈন্যরা। অপারেশন সার্চলাইটের আওতায় রাজশাহী, যশোর, খুলনা, রংপুর, সৈয়দপুর, কুমিল্লায় সেনাবাহিনী, ইপিআর, আনসার পুলিশের বাঙালি সদস্যদের নিরস্ত্র করার কথা উল্লেখ ছিল। মানে পুরা যেখানে বাংলাদেশি সেনা আছে সব জায়গা থেকে ওদের থেকে অস্ত্র নিয়ে ফেলার একটা প্ল্যান ছিল ওদের, যে বাঙালিদের অস্ত্র নিয়ে ফেলে, বাঙালিরা তো এমনি নিরস্ত্র, যাদের কাছে অস্ত্র আছে ওদের থেকে আমরা অস্ত্র নিয়ে ফেলি। চট্টগ্রাম বন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে রাখাও তাদের লক্ষ্য ছিল। চট্টগ্রাম বন্দর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, একটা দেশের জন্য বন্দর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এই জন্য এটা দখলে নিয়ে নিল পাকিস্তান সেনাবাহিনী। ঢাকার বাইরে এই অপারেশনের প্রধান দায়িত্ব পান মেজর জেনারেল। দেখো, ঢাকার ভেতরে দায়িত্ব পান রাও ফরমান আলী, আর ঢাকার বাইরে দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। ঢাকার ভেতরে যখন বলবে, ঢাকার ভেতরে আন্দোলনের বা নিয়ন্ত্রণের, অপারেশন সার্চলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব পান রাও ফরমান আলী, আর ঢাকার বাইরে পান জেনারেল খাদিম হোসেন। এই জিনিসগুলো একটু মন দিয়ে করবা বা এগুলো বইয়ের আশেপাশে লিখে রাখো। ঢাকার ভেতরে দাগালেই তো হবে না, দেখো যে এই জিনিসটা যেহেতু দেখো সিমিলার প্রায়, ঢাকার ভিতরে এখন ঢাকার বাইরে কোথাও একটু ছোট করে লিখে রাখো বইয়ে পেন্সিল দিয়ে, যে ঢাকার ভিতরে ছিল রাও ফরমান আলী, ঢাকার বাইরে ছিল মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। সার্বিকভাবে এই পরিকল্পনা তত্ত্বাবধান করেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। সার্বিকভাবে তত্ত্বাবধান করেন জেনারেল টিক্কা খান। লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। ঢাকার বাইরে অপারেশনের প্রধান দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা, আর ঢাকার ভেতরে পান রাও ফরমান আলী। দেখো এখানে লেখা আছে, ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব পাকিস্তানি মেজর জেনারেল রাও ফরমান আলী, ঢাকার বাইরে দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। এরপর দেখো, পাকিস্তানি সৈন্যরা 25শে মার্চ রাত 11:30টায় ঢাকা সেনানিবাস থেকে বের হয়ে যায়। কয়টা বাজে বের হয়? 11:30টায় ঢাকা সেনানিবাস থেকে বের হয়ে যায়। এ সময় প্রথম আক্রমণ শিকার হয় ঢাকার ফার্মগেট এলাকার রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালি। ওরা সামনে যাকেই পাইছে তাকেই মারছে। একই সাথে আক্রমণ চালানো হয় পিলখান এবং রাজারবাগ পুলিশ লাইনে। পুলিশ লাইনেও আক্রমণ চালায়, যেন হচ্ছে পুলিশের কাছ থেকে যারা বাংলাদেশি পুলিশ আছেন বা সেনাবাহিনী, সেনা কর্মচারী যারা বাংলাদেশি আছেন তারা যেন নিরস্ত্র হয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ হয়। দেখো আমি বললাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আক্রমণ হয় ইকবাল হল, বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল, এবং বুয়েট বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লিয়াকত হল, বর্তমানে সোহরাওয়ার্দী হলে পাকিস্তানিরা ঢুকে ঘুমন্ত ছাত্রকে হত্যা করে। দেখো এটা ইম্পর্টেন্ট কিন্তু। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে হচ্ছে ওরা সেনানিবাস থেকে বের হয় 25শে মার্চ 11:30টায়। এরপর হচ্ছে রাস্তায় মিছিলরতদের উপর গুলি চালায়। এরপর আক্রমণ করে পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইনে। এরপরে যায় ঢাকা ইউনিভার্সিটিতে ইকবাল হল, বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, আর জগন্নাথ হলে আক্রমণ চালায়। এরপর যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে, যার লিয়াকত হল, আর বর্তমান হচ্ছে সোহরাওয়ার্দী হলে গিয়ে তারা ঘুমন্ত ছাত্রদের ওপর নির্যাতন চালায়। মনে থাকবে? বুঝতে পারছো? জি ম্যাম, পারছি। ওকে, এরপর দেখো ঢাকা হলের বর্তমান নাম শহীদুল্লাহ হল। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা এবং রোকেয়া হলেও তারা ব্যাপক হত্যাকাণ্ড
চালায়। রোকেয়া হলের কিন্তু তৎকালীন নামও রোকেয়া হল ছিল, রোকেয়া হলের বর্তমান নামও রোকেয়া হল। মার্চের এই গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক সহ, দেখো কজন মারা যায়, 10 জন শিক্ষক সহ 300 ছাত্রছাত্রী এবং কর্মচারী নিহত হন। জহুরুল হক হল সংলগ্ন রেলওয়ে বস্তিতে সেনাবাহিনী আগুন দিয়ে দেয়। জহুরুল হক সংলগ্ন সেনাবাহিনীরা বস্তিতে আগুন দিয়ে দেয়। 25শে মার্চ রাতে তারা ঢাকায় 7 থেকে 8,000 মানুষ হত্যা করে। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। এবার ঢাকার বাইরে সারা দেশের সেনাবাহিনী, সেনানিবাস, ইপিআর ঘাঁটিতে আক্রমণ চালায় আর হচ্ছে অসংখ্য বাঙালি সেনাকে হত্যা করে। এরপরে হচ্ছে এভাবে আক্রমণের শুরুতে পাকিস্তান বাহিনী পরিকল্পনা অনুযায়ী দেশের পুলিশ, ইপিআর ঘাঁটিগুলো কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আর নিরীহ মানুষকে হত্যা করে। অপারেশন সার্চলাইট পরিকল্পনা অনুযায়ী 25শে মার্চ রাত 1:30টায় 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু তার ধানমন্ডি 32 নম্বরের বাসা থেকে পাকিস্তানিরা গ্রেফতার করে। এত কিছু করার পরে গিয়ে 25শে মার্চ মধ্যরাতে গিয়ে 32 নম্বর থেকে গিয়ে বঙ্গবন্ধুকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেফতার করে নিয়ে যায়। এরপর দেখো স্বাধীনতার ঘোষণা। 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের পর রাজনৈতিক সংকট এবং নেতৃত্ব শূন্য অবস্থা চলছিল। এই পরিস্থিতিতে তৎকালীন মেজর জিয়াউর রহমান মৃত্যু ঝুঁকি নিয়ে, দেখো যখন শেখ মুজিবকে গ্রেফতার করে নিয়ে যায় তখন হচ্ছে বাংলাদেশ একটা নেতৃত্বহীন অবস্থায় পৌঁছে যায়। এ সময় তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান মৃত্যু ঝুঁকি নিয়ে 26শে মার্চ সকালে 26শে মার্চ তৎকালীন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি 27 মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা দেন। 26শে মার্চ উনি প্রথমে স্বাধীনতার ঘোষণা দেন আমাদের চট্টগ্রাম বেতার কেন্দ্রে, যেটা এখন নাই, মানে এখন এটা জাদুঘরে পরিণত হয়েছে। এখন হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দেন। এরপর হচ্ছে 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। এর ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর অনেক বেশি কনফিডেন্স পায় বাংলাদেশের মানুষ। এরপরে কনফিডেন্স পাওয়ার কারণে যুদ্ধের প্রাথমিক প্রস্তুতি বিক্ষিপ্তভাবে শুরু হলেও ক্রমান্বয়ে জনযুদ্ধে রূপ নেয়। এদেশের সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্রদের থেকে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, আনসার কর্মরত সমস্ত বাঙালি এই যুদ্ধে অংশগ্রহণ করে। দীর্ঘ 9 মাস আমাদের এই যুদ্ধ চলে। এটুকু ক্লিয়ার? এবার দেখো বাংলাদেশের এতক্ষণ তো আমরা সেনাবাহিনী কিভাবে আমাদের উপর অত্যাচার করলো, নির্যাতন, গণহত্যা এসব নিয়ে পড়লাম। এখন আমরা দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, এখান থেকে আমাদের সিকিউ আসতে পারে। মুক্তিযুদ্ধের প্রস্তুতি এবং অস্থায়ী সরকার গঠন। মুক্তিযুদ্ধের সময় গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বিভিন্ন নামে পরিচিত ছিল। একে কখনো অস্থায়ী সরকার, এই দেখো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় প্রথমে বাংলাদেশ সরকারকে অস্থায়ী বাংলাদেশ সরকার বলা যায়। কেউ কেউ প্রবাসী বাংলাদেশ সরকারও বলে থাকেন। বাংলাদেশ সরকারকে অস্থায়ী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের সময়, মনে রাখবা মুক্তিযুদ্ধের সময় কেউ কেউ প্রবাসী বাংলাদেশ সরকারও বলে থাকেন, আবার অস্থায়ী বাংলাদেশ সরকারও বলে থাকেন, আবার অনেকে মুজিবনগর সরকারও বলে থাকেন। এটা মুজিবনগর সরকার হিসেবে বেশি পরিচিত। আর এই সরকারের নেতৃত্বেই হচ্ছে বাংলাদেশ শত্রুমুক্ত হয়। দেখো এই সরকারের সূচনা কোথায় হয়? 1971 সালে 10ই এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন 1971 সালের 17ই এপ্রিল। শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। এই দেখো এই 3টে ইনফরমেশন অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা 4টে ইনফরমেশন। প্রথম ইনফরমেশন হচ্ছে কি নামে পরিচিত ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকার।
কি নামে পরিচিত ছিল? অস্থায়ী বাংলাদেশ সরকার, প্রবাসী বাংলাদেশ সরকার, সবচেয়ে বেশি পরিচিত ছিল মুজিবনগর সরকার হিসেবে। দেন মুজিবনগর সরকার 1971 সালের 10ই এপ্রিল গঠিত হয়, শপথ গ্রহণ করে 17ই এপ্রিল। শপথ বাক্য পাঠ করান ইউসুফ আলী, অধ্যাপক ইউসুফ আলী। এটা একটু দাগিয়ে নাও। এরপর দেখো, আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। তখন শেখ মুজিব যদিও পাকিস্তান ছিল, গ্রেফতার অবস্থায় পাকিস্তান জেলে ছিল, তখন কিন্তু এই অস্থায়ী সরকার গঠনে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা করে। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপরাষ্ট্রপতি, যিনি হচ্ছে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম। আর আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এই কথাগুলো মনে রাখবে। যখন মুজিবনগর সরকার গঠন হয় তখন মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট ছিল শেখ মুজিবুর রহমান, কিন্তু উনি জেলে থাকার কারণে বঙ্গবন্ধু অস্থায়ী রাষ্ট্রপতি আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম, আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ। এরপরে আরো তিনজন মন্ত্রী ছিলেন। অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান, আর পররাষ্ট্র আর আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। এগুলো একটু নোট করে রাখো, নোট করলে ভালো, কারণ হচ্ছে তোমরা ভুলেও যাইতে পারো। নোট করে রাখো বা দাগিয়ে রাখো, হাইলাইটার দিয়ে দাগাও, পেন্সিল দিয়ে দাগিয়ে রাখো যে মুজিবনগর সরকারের স্ট্রাকচার কেমন ছিল। মুজিবনগর সরকার হিসেবে বেশি পরিচিত ছিল। 10 তারিখ গঠিত হয়, 17ই এপ্রিল। 10 এপ্রিল গঠিত হয়, 17ই এপ্রিল শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী, শপথ বাক্য পাঠ করান। এরপর হচ্ছে বাংলাদেশের ওই অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিব। যেহেতু শেখ মুজিব তখন ছিলেন না, তখন তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। আর অন্য তিনজন মন্ত্রী ছিলেন। একজন ছিলেন অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান, আর পররাষ্ট্র এবং আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। বুঝতে পেরেছো? এই ইনফরমেশন গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। এরপর দেখো, আমাদের মুজিবনগর সরকার দুভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে বেসামরিক কার্যক্রম আর একটা হচ্ছে সামরিক কার্যক্রম। একটা বেসামরিক কার্যক্রম, একটা সামরিক কার্যক্রম। প্রত্যেক দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে দপ্তর থাকে। মুজিবনগর সরকারেরও তা ছিল। এগুলো হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প, বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ, সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, ত্রাণ এবং পুনর্বাসন বিভাগ, প্রকৌশল বিভাগ। বিভাগগুলোর নাম মনে রাখার দরকার নেই, জাস্ট এমনি রিডিং করবো। এগুলো দাগানোরও দরকার নেই, জাস্ট লিখে রাখো কি কি ছিল, এগুলো কয়েকটা জানলেই হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো, বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে, এটা ইম্পর্টেন্ট, বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে সংসদ সদস্য বা আওয়ামী লীগ নেতাদের অঞ্চলগুলোর দায়িত্ব দেওয়া হয়। মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য দেখো, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। দেখো, জাতীয় ঐক্য গঠনের জন্য 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। বুঝতে পেরেছো? আওয়ামী লীগ নেতা ছাড়াও এর সদস্য ছিলেন প্রবীণ জননেতা ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ইতিহাসের একটা অনেক সম্মানজনক একটা নাম, আর হচ্ছে উনি আমাদের অনেক বড় নেতা। এই উপদেষ্টা পরিষদে আমাদের প্রবীণ নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমিউনিস্ট পার্টি। প্রধান ছিলেন হচ্ছে মনি সিং
আর হচ্ছে আরেকজন নেতা ছিলেন মোজাফফর আহমেদ, কংগ্রেস নেতা ছিলেন মনোরঞ্জন ধর। আমরা যদি প্রত্যেকটা নেতাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা বঙ্গবন্ধু থেকে শুরু করে আমাদের বঙ্গবন্ধু বলো, জিয়াউর রহমান বলো, আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ, প্রত্যেকটা নেতাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা নেতাই আমাদের এই দেশটা, এই দেশ গঠনের জন্য, এই বাংলাদেশটার উৎপত্তির জন্য অনেক ভূমিকা রাখে। এজন্য দেখো, এই যে তাজউদ্দিন আহমেদ আমাদের প্রধানমন্ত্রী, তৎকালীন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, তিনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করেন। তখন আমাদের দেশের মধ্যেও প্রত্যেকটা পার্টির মধ্যে, প্রত্যেকটা দলের মধ্যে অনেক বেশি সখ্যতা ছিল, সবাই একসাথে কাজ করতো। এই জন্য দেখো, আওয়ামী নেতা ছাড়াও প্রবীণ জননেতা, ন্যাশনাল আওয়ামী পার্টি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমিউনিস্ট পার্টির প্রধান মনি সিং এবং ন্যাশনাল আওয়ামী পার্টির আরেক অংশের সভাপতি মোজাফফর আহমেদ এবং কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর। এই নেতাগুলোর নাম একটু মনে রাখতে পারলে ভালো, দাগিয়ে রাখো। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে গঠিত হয় মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোজাফফর আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশন গঠিত হয়। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যালো, কেউ কি আছো? এতটুকু পর্যন্ত ওকে। দেন দেখো, মুজিবনগর সরকারের কার্যক্রম, মুক্তিবাহিনী গঠন এবং কার্যক্রম। মুজিবনগর সরকার সুষ্ঠুভাবে গঠনের জন্য সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা, সুষ্ঠুভাবে ব্যাপক পরিকল্পনা গঠন করে। মুক্তিবাহিনীর প্রধান সভাপতি ছিলেন কর্নেল এ জি ওসমানী। এ জি ওসমানী নামে এখন একটা মেডিকেল কলেজও আছে সিলেট, এ জি ওসমানী মেডিকেল কলেজ। দেখো, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এ জি ওসমানী মেডিকেল কলেজ। কেউ কিছু বলবা? শোনা যাচ্ছে এখন? যারা কথা জি ম্যাম, শোনা যাচ্ছে। শোনা, তারা একটু বলো শোনা যাচ্ছে আমার কথা? Am I audible or not? মনে তো হচ্ছে শোনা যাচ্ছে না। কেউ রেসপন্স করো, না হলে আমি কিভাবে বুঝবো? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে, দেখো তাহলে, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এ জি ওসমানী। এছাড়া ম্যাম, পিজিএফ থেকে আর একটু জুম করা যায়? হ্যাঁ, অবশ্যই জুম করা যায়। দেখছো? থ্যাংক ইউ ম্যাম। ওকে, দেখো, এখন দেখো, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এ জি ওসমানী। এছাড়া চিফ অফ স্টাফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব। ও অবসরপ্রাপ্ত, উনি ছিলেন রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল। উনি চিফ অফ স্টাফ ছিলেন রিটায়ার্ড কর্নেল আব্দুর রব। ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার। এই তিনটা নাম একটু মনে রাখবা। নামগুলো আমি জানি নামগুলো মনে রাখা কোয়াইট টাফ, বাট আমাদের এমসিকিউতে আসতে পারে। তোমরা যখন এমসিকিউর জন্য পড়বা তখন দেখবা সিকিউর জন্য পড়া হয়ে যাচ্ছে। যদি আমরা এগুলো মনে রাখতে পারি তাহলে আমরা সিকিউ অন্য 5 জন স্টুডেন্ট থেকে সুন্দরভাবে লিখতে পারবো। দেখো, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এ জি ওসমানী, চিফ অফ স্টাফ রিটায়ার্ড কর্নেল আব্দুর রব, ডেপুটি চিফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার। দেখো, আমাদের পুরো মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়। এই 11টা সেক্টরের মধ্যেও কিছু সাবসেক্টর ছিল। আর হচ্ছে, হ্যাঁ, 11টা সেক্টরে ভাগ করা হয়। এই সেক্টর গুলোর মধ্যে আমাদের পুরা বাংলাদেশকেই হচ্ছে নিয়ে আসা হয়। সেক্টর ওয়াইজ ভাগ করে আমরা যুদ্ধ পরিচালনা করি। এই যে সেক্টর গুলোর মধ্যে আমাদের নাম মনে রাখা অবশ্যই পসিবল না, এজন্য আমি বলবো প্রথম সেক্টর, 2 নাম্বার সেক্টরে ঢাকা। দেখো, সেক্টর 2 আর সেক্টর মেবি 9 আর 8 2টা সেক্টরে ঢাকা পড়ছে।
আচ্ছা দেখো 2 সেক্টর 2 যদি কোশ্চেন আসে যে ঢাকা কোন সেক্টরের অধীনে, সেক্টর 2 চট্টগ্রাম সেক্টর 1, ঢাকা সেক্টর 2 চট্টগ্রাম সেক্টর 1, সরি ঢাকা হচ্ছে সেক্টর 2 আর 3, দুটো সেক্টরের অধীনে ঢাকা শহর ছিল। সেক্টর 2 আর 3 তে ঢাকা ছিল, চট্টগ্রাম ছিল 1 এ। এরপর হচ্ছে আমাদের 10 নাম্বার সেক্টর, সেক্টর 10, 10 নাম্বার সেক্টর ছিল নৌ সেক্টর। হ্যাঁ এই দেখো এখানে লেখা আছে, এই জিনিসটা দাগিয়ে নাও। 10 নাম্বার সেক্টর, 10 নাম্বার সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নৌপথ। আমাদের পুরো সব সেক্টর 11টা সেক্টরের মধ্যে 10টা সেক্টরই ছিল স্থলপথ ছিল, কিন্তু শুধুমাত্র 10 নাম্বার সেক্টরই ছিল নৌপথ, ওখানে কোনো স্থলপথ ছিল না। আমাদের যে নৌ কমান্ডো গুলো আছেন, আমাদের যে নৌবাহিনী গুলো আছেন, নৌবাহিনী ওই 10 নাম্বার সেক্টরে যুদ্ধ পরিচালনা করেছিলেন। এই 10 নাম্বার সেক্টরকে বলা হয় নৌ কমান্ডো বা নৌ সেক্টর। বুঝতে পেরেছো? এটা ইম্পর্টেন্ট। আর ঢাকা হচ্ছে সেক্টর 2 আর 3 তে ঢাকা পড়েছিল, এটাও ইম্পর্টেন্ট। অন্যান্য গুলো এমনি পড়বা, এটা মনে রাখা। অবশ্যই আমি জানি পুরা দেশে 64টা জেলা, আমার 11টা সেক্টর, আমার কোনোদিনও মনে থাকবে না। মনে রাখবা 11টা সেক্টর, 2 আর 3 এ ঢাকা সেক্টর, 10 নাম্বার সেক্টরকে নৌ সেক্টর বা নৌ কমান্ডার সেক্টর বলা হয়। এতটুকুই মনে রাখলে হবে, আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। এরপর দেখো এরপর দেখো ব্রিগেড ফোর্স। আমাদের 11টা ব্রিগেড ফোর্স, আমাদের 11টা সেক্টর ছিল, তার অধীনে সাব সেক্টর ছিল। সাব সেক্টর ছাড়াও এই রণাঙ্গনকে 3টা ব্রিগেড ফোর্সে আলাদা করা হয়। দেখো আমাদের 11টা সেক্টরের মধ্যে কিছু সাব সেক্টর ছিল। সাব সেক্টর কতগুলো ছিল এটা আমরা জানি না এখন। এই 11টা সেক্টর আর 3 সাব সেক্টর ছাড়াও আমাদের এই রণাঙ্গন বা মুক্তিযুদ্ধকে 3টা ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়। ফোর্সের নামকরণ হয় ফোর্সের অধিনায়কের নামের প্রথম অক্ষর দিয়ে। দেখো মেজর জিয়াউর রহমান জেড ফোর্স, মেজর এ কে শফিউল্লাহ ছিলেন এস ফোর্স, মেজর খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্স। এই ফোর্স গুলোর নাম অবশ্যই 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 মনে রাখতে হবে। মেজর জিয়া ছিলেন জেড ফোর্স, মেজর কে এম শফিউল্লাহ ছিলেন এস ফোর্স, আর মেজর খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্স। আমরা জাস্ট লিডারদের নাম মনে রাখবো। দেখো জিয়াউর রহমান, জেড দিয়ে ওনার নাম শুরু হয়, তাই জেড ফোর্স। এ কে শফিউল্লাহর নাম শুরু হয়, সরি এ এম শফিউল্লাহর নাম শুরু হয়, শফিউল্লাহর নাম এস দিয়ে শুরু হয়, তাই এস ফোর্স। মেজর খালেদ মোশাররফ, মেজর খালেদের নাম কে দিয়ে স্টার্ট হচ্ছে, তাই বুঝতে পেরেছো? জি ইজ ইট ক্লিয়ার? জি দেখো এবার আমি আজকে এতটুকু পর্যন্ত পড়াবো। দেখো আমাদের আন্ডারে ছিল নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী, দুটো বাহিনী ছিল মুক্তিযোদ্ধা। সরাসরি হচ্ছে এই দুটা শাখা ছিল। নিয়মিত বাহিনী, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিট গুলো বাঙালি সৈনিকদের নিয়ে এই বাহিনী গঠন করে। সরকারিভাবে এদের নামকরণ করা হয় মুক্তি ফোর্স, এএফ বা মুক্তি ফোর্স, এমএফ বা মুক্তি ফোর্স। দেখো এরা হচ্ছে নিয়মিত বাহিনী, হচ্ছে আমাদের গভর্নমেন্ট বা মুজিবনগর সরকার রিক্রুট করছে ওদেরকে, যে সরকারি ভাবে ওরা নিয়মিত বাহিনী বা এমএফ মুক্তি ফোর্স। আর মুক্তিযুদ্ধকালীন ওরা হচ্ছে বাংলাদেশ সরকার বাহিনী হিসেবে সেনা, নৌ আর বিমান বাহিনী গড়ে তোলে। আর অনিয়মিত বাহিনী হচ্ছে আমরা যারা হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে অনিয়মিত বাহিনী। অনিয়মিত বাহিনী এই সাধারণ মানুষ যারা ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক এবং অন্যান্য পর্যায়ে যারা নিজেরা আমাদের দেশের জন্য যুদ্ধ করে, ওরা হচ্ছে অনিয়মিত বাহিনী। এদেরকে সরকারিভাবে নামকরণ করা হয় গণবাহিনী বা এফএফ, ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা। গণবাহিনী বা এফএফ বা ফ্রিডম ফাইটার, এগুলো মনে রাখবা। তারা নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে। এছাড়া ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে গঠিত হয় মুজিব বাহিনী, কমিউনিস্ট, ন্যাপ, মোজাফর, ন্যাপ, ভাসানী এবং ছাত্র ইউনিয়নের আলাদা গেরিলা দল ছিল। অনিয়মিত বাহিনীর মধ্যে আলাদা আলাদা গেরিলা দল ছিল। এদেরকে ফ্রিডম ফাইটার বলা হয়। বিশেষ করে শ্রমিক, যুবক যারা নিজেদের দেশ রক্ষার্থে নিজেদের তাগিদে যুদ্ধ করতে গেছে, ওরা হচ্ছে গণবাহিনী।
মুক্তিযোদ্ধা বা ফ্রিডম ফাইটার বা সংক্ষেপে এফএফ। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়েছি, দাগিয়ে রাখো। নেক্সট দিন এসেও নেক্সট থেকে দেখো 27 পেজ পর্যন্ত পড়ানো হয়েছে, এতটুকু পর্যন্ত দাগিয়ে রাখো, যা যা দাগিয়ে দিয়েছি দাগিয়ে রাখো। আর অবশ্যই রিভিশন দিয়ে রাখবে, আর নেক্সট ক্লাসে আসার সময় একবার রিডিং দিয়ে আসবে।